নমস্কার। এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনবেন লেখক শ্রী সুকান্ত দাশের কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, রাম গোসাইয়ের মোহর। আজকের গল্প পাঠ স্বর্ণাভ। গল্পের সূত্রধার আমি প্রভাকর। অন্যান্য চরিত্রে শুভদীপ্ত, অমিত, অর্ক, পার্থ, পূজা, সঞ্জীবন, দীপ, দেবস্মিতা, প্রীতম ঘোষ, প্রদীপ্তা ও মথুরা। শব্দ সংযোজন এবং আবহ অমিত। শুরু হচ্ছে এসো গল্প পড়ির আজকের নিবেদন, লেখক শ্রী সুকান্ত দাশের কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, রাম গোসাইয়ের মোহর। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের ভারতের সবচেয়ে সেরা স্পোর্টস ও গেমিং প্ল্যাটফর্ম মোস্ট প্লের ব্যাপারে বলবো, যেটা দিচ্ছে অসাধারণ কিছু প্রমোশন ও প্রাইজ। মধুমিতা সরকার মোস্ট প্লের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আইপিএল 2024-এর জন্য রয়েছে কিছু দুর্দান্ত প্রাইজ। তোমরা জয়েন করে নিজেদের ভাগ্য পরীক্ষা করে নিতে পারো নিজেদের পছন্দের দলকে নিয়ে। এই মাসের জন্য তোমরা পাবে 100% ডিপোজিট বোনাস। শুধু তাই নয়, পেয়ে যাবে 5,000 টাকার ফ্রি বেট। এর সাথে অ্যাপ ডাউনলোড করলে পাবে 200 টাকার ফ্রি বোনাস, আর ফেসবুক রিভিউ দিলে আরও 200 টাকা বোনাস। কোনো বন্ধুকে রেফার করলেই পেয়ে যেতে পারো 1200 টাকার বোনাস। মোস্ট প্লে দিচ্ছে 2000 টাকার বার্থডে বোনাস। সাথে ইউজ করতে পারো আমাদের কোড লাকি 150, পাবে 150 বেট। এই অ্যাপের মাধ্যমে আইপিএলের প্রত্যেকটা ম্যাচ এইচডি কোয়ালিটিতে দেখতে পারো সম্পূর্ণ বিনামূল্যে। মোস্ট প্লেতে আছে অ্যাভিয়েটার গেম, যেটা খেলেও তোমরা জিতে নিতে পারো আরও প্রাইজ। লিঙ্ক রইল কমেন্ট সেকশনে। যাও আর রেজিস্টার করে নাও এখনই। সকলকে এই অ্যাপ নিজের দায়িত্বে ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। গোবিন্দ গ্রামের রাস্তা ধরে ফিরে আসছিল বাড়ির দিকে। গ্রাম থেকে তার ফিরতে ফিরতে আজ সন্ধে হয়ে এসেছিল। তারপর ওই শ্মশানের শেষের দিকে, যেখানে পোড়াবার জন্য একদল লোক জড়ো হয়েছিল, সেখানেই গোবিন্দর একটু দেরি হয়ে গিয়েছিল। আসলে কারোর বিপদ দেখলে মনে হয় তার কাছে না গিয়ে থাকা যায় না। এসব কথা ভেবেই গোবিন্দ গিয়ে পড়েছিল ওই শ্মশানের কাছে। তারপর শ্মশান যাত্রীদের সাথে মরা পুড়িয়ে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ফেরার পথে গোবিন্দ নিজের মনেই বলছিল, বাবা সব সময় বলতেন, গোবিন্দ যত পারবি মানুষকে সাহায্য করবি। বাবার কথা শুনতে গিয়ে আজকে এত রাত হয়ে গেল। এসব কথা ভাবতে ভাবতেই গোবিন্দ গ্রামের পথ ধরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে যখন ঠিক গ্রামের প্রান্তে এসে পড়েছে, তখন যেন বুঝতে পারল রাত অনেকটাই হয়েছে। এতক্ষণ ধরে শ্মশান যাত্রীদের সাথে মহুয়ার নেশা করার জন্য কেমন একটা ঘোরের মধ্যে ছিল গোবিন্দ। এতক্ষণে তার ঘোর সামান্য কাটতে শুরু করেছে। ওদিকে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। একটা ঠান্ডা হাওয়া অনেকক্ষণ ধরে এসে গোবিন্দর গায়ে লাগছিল। এবার যেন তার একটু হুঁশ ফিরল। আজ আবার বউয়ের মুখ শুনতে হবে। কেন যে শুধু শুধু এত দেরি করলাম। কথাটা ভাবতে ভাবতেই গোবিন্দর চোখ পড়ল সামনের দিকে। রাম গোসাইয়ের বাড়ির বাগানের দিকে তাকিয়ে বলল, রাম গোসাই তো মরেছে। ওর ছেলেটা আবার এই গ্রামে আসবে বলে মনে হয় না। কিন্তু বাগানটা এখনো রয়েছে। এই বাগানের গাছে কিন্তু বেশ খাসা আম হয়। গোবিন্দ গ্রামের মাটির পথ ছেড়ে রাম গোসাইয়ের বাড়ির বাগানের দিকে ঢুকল। বাগানের চারপাশটা বাঁশের বেড়া দেওয়া। ছোট্ট গেটটা এখন একপাশে হেলে পড়ে রয়েছে। যে বাড়িতে মানুষ নেই সে বাড়িতে আবার কেউ গেট পাহারা দেয় নাকি? ভেতরে ঢুকতে ঢুকতে আম গাছের দিকে চেয়ে দেখল সে। গরমের সময় এখন গাছে গাছে আম ফলে থাকার কথা। যদি না গ্রামের বখাটে ছেলে ছোকরাগুলো সে আম চুরি করে নিয়ে না যায়, তাহলে এই রাতে গোবিন্দর কপালে দু একটা আম জুটলেও জুটতে পারে। বাগানে ঢোকার আগে
ভালো করে এদিক ওদিক দেখে নিল গোবিন্দ। একটু পরেই আরেকটা বাড়ি রয়েছে, সেখান থেকে যদি কেউ দেখে রাতের বেলা গোবিন্দ এই বাড়িতে ঢুকেছে, সে এক লজ্জার ব্যাপার হয়ে যাবে। না, কেউ কোথাও নেই। নিশ্চিন্ত মনে গোবিন্দ রাম গোসাইয়ের আম গাছটার কাছে গেল। চারিদিকে অন্ধকার ছেয়ে রয়েছে। যেটুকু চাঁদের আলো বাইরের গ্রামের রাস্তায় পড়ছিল, বাগানের ভেতর সেই আলোটা ঢুকতে পারেনি। আম গাছের তলায় গিয়ে দাঁড়াতেই পাকা আমের গন্ধ পেল গোবিন্দ। জিভটা একবার ঠোঁটের উপর দিয়ে চালিয়ে হাতড়ে হাতড়ে আম গাছটার গায়ে যেন হাত বোলাতে লাগলো। তারপর অন্ধকারে একটা আম ছিঁড়ে নিয়েছে এমন সময় রাম গোসাইয়ের বাড়ির দিক থেকে একটা খুটখুট শব্দ শুনতে পেল, যেন কেউ কিছু একটা খুলছে। প্রথমে শব্দটা সে বুঝতে পারেনি। গাছ থেকে আমটা পেড়ে নিয়ে সবে কামড় বসাতে যাবে, এমন সময় মনে হলো, হ্যাঁ, শব্দটা অনেকক্ষণ ধরেই হচ্ছে। তাহলে কি রাম গোসাইয়ের বাড়ির ভেতরে কেউ রয়েছে? কিন্তু রাম গোসাই মারা গেছে আজ দিন 7 হলো। তার বাড়িতে তো কারো থাকার কথা নয়। কথাটা মনে হতেই গোবিন্দ আম গাছের আড়ালে ভালো করে এসে দাঁড়ায়। তারপর তাকিয়ে দেখতে থাকে রাম গোসাইয়ের ঘরের দিকে। তার ঘরের দরজা জানালা সবটাই বন্ধ, কিন্তু ভেতর থেকে তখনও সেই খুটখুট শব্দটা ভেসে আসছে। আর তার সাথে ভেসে আসছে একটা ফিসফিস শব্দ, যেন কেউ চাপা স্বরে একটানা কোনো কথা বলে চলেছে। গোবিন্দর এবার সন্দেহ হলো। রাম গোসাইয়ের জমানো বেশ টাকা পয়সা আছে বলে গ্রামের লোকেরা শুনেছিল। তাহলে সেই টাকা পয়সার লোভে কেউ তার ঘরে এসে ঢুকলো না তো? নিশ্চয়ই তেমনটাই হয়েছে, না হলে এত রাতে রাম গোসাইয়ের ঘর থেকে কথা শুনতে পাবে কি করে? অন্ধকারে এদিক ওদিক তাকিয়ে দেখল গোবিন্দ। কোথাও আর কাউকে দেখা যাচ্ছে না। ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ হলো, যেন কেউ একটা বড় লোহার ট্রাঙ্ক টেনে বার করছে কোথা থেকে। আর সন্দেহ রইল না, নিশ্চয়ই চোর ঢুকেছে ঘরের ভেতরে। তাড়াতাড়ি গোবিন্দ এগিয়ে গেল বন্ধ জানালাটার দিকে। চুপ করে ঘরের প্রায় ভেঙে পড়া মাটির দেওয়ালের গায়ে কান লাগিয়ে রইল বেশ কিছুক্ষণ। আর কোথাও সেই শব্দটা নেই। গোবিন্দ একটু ইতস্তত করে জানালার ওপর হাত রাখল, আর হাত রাখতেই জানালার পাল্লাটা যেন একটু ফাঁক হয়ে গেল। সেই ফাঁক দিয়ে গোবিন্দ ঘরের ভেতরে উঁকি মারতে যেটা দেখতে পেল, তাতে গোবিন্দর দুটো পা যেন থরথর করে কাঁপতে লাগলো। ঘরের ভেতরে মাটির উপর দুটো পা ছড়িয়ে বসে রয়েছে রাম গোসাই, আর তার ঠিক সামনে একটা লম্বা লাল রঙের কাপড়। সেই কাপড়ের উপরে উঁচু করে রাখা রয়েছে ওনার পয়সা। জিনিসটা দেখেই কিন্তু গোবিন্দর চোখ ছানা বড়া হয়ে গেল। গোবিন্দ 7 দিন আগে মারা যাওয়া রাম গোসাইকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে, আর অন্যদিকে লাল রঙের কাপড়ের ওপর উঁচু করে রাখা সেই সোনার কয়েনগুলো। গোবিন্দ এটা বুঝতে পারল না, চারপাশে আধো অন্ধকারে বন্ধ একটা ঘরের ভেতর আলোটা এলো কোথা থেকে। একটা উজ্জ্বল হলদে রঙের আলোয় সে গোটা দৃশ্যটা দেখতে পাচ্ছিল। কিন্তু তারপরে যেটা হলো সেটার জন্য সে মোটেই তৈরি ছিল না। রাম গোসাই হাত বাড়িয়ে একটা সোনার মুদ্রা তুলে ধরল মাথার উপরে। তার হাতের আঙুলের নখগুলো লম্বা লম্বা সাদা রঙের। তার মুখটাও ওই অদ্ভুত হলদে আলোতে কেমন ভয়ঙ্কর মনে হচ্ছে। তার দুটো চোখ যেন ঠেলে বাইরে বেরিয়ে আসছে।
সেই চোখের কোনো মনি নেই। মুখের লম্বা লম্বা দাঁতগুলো হিংস্রভাবে বেরিয়ে পড়ছে বাইরের দিকে, আর ঠোঁটের এক পাশ থেকে লাল রক্ত নেমে আসছে। একটা অদ্ভুত ঘড়ঘড় শব্দ শুনতে পেল গোবিন্দ। কোনো রকমে নিজের গোটা শরীরটাকে শান্ত করতে করতে জানালার ফাঁক দিয়ে ভেতরের দিকে তাকিয়ে রইল সে। একমাত্র ওই সোনার পয়সাগুলো দেখেই সে একটু সাহস পেয়েছিল, নইলে রাম গোসাইয়ের অমন একটা মূর্তি দেখে সে আর সেখানে দাঁড়ানোর সুযোগ পেত না। রাম গোসাই কিন্তু একটা অদ্ভুত কাজ করল। সোনার কয়েনগুলো হাতে তুলে নিয়ে তার মণিহীন চোখের সামনে এনে ভালো করে দেখতে লাগলো। তারপর দুটো হাত দিয়ে কয়েন দুটোকে তুলে যেন বাচ্চাদের মতো লোফালুফি করতে লাগলো। গোবিন্দ কিন্তু তখনও ভয় পায়নি। একটা ব্যাপার সে বুঝতে পারছিল, রাম গোসাই ঘরের ভেতরে বসে থাকলেও সে কিন্তু গোবিন্দকে দেখতে পায়নি। গোবিন্দ তককে তককে রইল ওই লাল কাপড়ে বাঁধা সোনার পয়সাগুলো রাম গোসাই কোথায় রাখে সেটা দেখার জন্য। দেখতে দেখতে একসময় ঘরের সেই হলদে আলো নিভে আসতে লাগলো। গোবিন্দ যার জন্য দাঁড়িয়েছিল সেটা কিন্তু হয়ে গেল। একসময় ভেজানো ঘরের দরজা ঠেলে গোবিন্দ ভেতরের দিকে ঢুকে পড়ল। অন্ধকারের মধ্যে এদিক ওদিকে মেঝে হাতড়াতে হাতড়াতে একটা সোনার পয়সা তার হাতে এসে ঠেকল। সেটা হাতে তুলে নিয়ে তাড়াতাড়ি গোবিন্দ ঘর থেকে বেরিয়ে এসে দরজাটা আটকে দিল বটে, কিন্তু লক্ষ্য করল না অন্ধকারের মধ্যে থেকে একজোড়া সাদা রঙের উজ্জ্বল চোখ গোবিন্দকে দেখে চলেছে। গ্রামে এসব কি হয়ে চলেছে বলো তো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। গ্রামে হঠাৎ করে গরু ছাগল এসব নিরুদ্দেশত শুরু করলো কি করে? আমার তো মনে হয় গ্রামের বাইরে থেকে চোর এসেছে। রাতের অন্ধকারে গরু ছাগল চুরি করে তারা পাশের গ্রামে নিয়ে যাচ্ছে। মনে নেই বছর দুয়েক আগে সেই পাশের গ্রামের পটাই চোরকে হাতে নাতে ধরলো সবাই? তোমার কথাটা নেহাত খারাপ নয়, কিন্তু বাড়ি থেকে এভাবে পরপর চুরি করে নিয়ে যাওয়া, তাও আবার গরু ছাগল, অথচ গরু ছাগলগুলো একটু চিৎকারও করছে না। এই কথায় লালু কেমন যেন থতমত খেয়ে গেল। লালু বলল, সেটাও একটা ভাববার বিষয়, কিন্তু কি করা যায় বলো তো? এমনভাবে চলতে থাকলে তো গ্রামের সব কটাই গরু ছাগল চুরি হয়ে যাবে। আমি বলেছি গ্রামের সবার সাথে একবার কথা বলো। গ্রামের সবার সাথে কথা বলে যাদের বাড়িতে গরু ছাগল রয়েছে তারা যদি রাতের বেলা একটু সজাগ থাকে তাহলেই তো চোরকে ধরা যায়। হ্যাঁ, এ কথা আমিও ভেবেছি। বেশ, তাহলে তাই করি। গ্রামের মোড়লকে একবার এই কথাটা জানাই, তাহলে আর চিন্তা নেই। ওরা সবাই মিলে গ্রামের মোড়লকে নিয়ে সেদিন সন্ধেবেলা একটা সভা করল। সেই সভায় ঠিক হলো, গ্রামে যাদের বাড়িতে হাঁস মুরগি এমনকি গরু ছাগল পর্যন্ত রয়েছে তারা রাতের বেলা একটু কান সজাগ রাখবে। তেমন হলে গ্রামের পরিবারের একজন করে যদি রাতের বেলা একটু জেগে থাকে তাহলেই তো আর সমস্যা হয় না গৃহস্থ বাড়িতে। জেগে থাকলে আর আলো জ্বললে চোর সে বাড়িতে ঢুকতে সাহস পাবে না। এদিকে চুরিটা কিন্তু প্রতিদিন হয় না, হয় সপ্তাহে একদিন, তাও শনিবার রাত্রে। তাই শনিবার রাত্রের বেলাটা যদি শান্তভাবে সবাই নিজের বাড়িতে জেগে থাকে তাহলেই ঝামেলা মিটে যায়। অনেকেই পাহারার কথা বলেছিল, কিন্তু তাহলে তো চোর যখন দেখতে পাবে গ্রামে পাহারা দেওয়া রয়েছে তখন সে ভয়ে আর আসবে না। তেমনটা হতে দিলে তো চোরকে ধরা যাবে না। এই গ্রামে না হোক, চোর তো অন্য গ্রামে গিয়ে আবার চুরি করা শুরু করবে। মোটামুটি একটা ব্যবস্থা হলো। সেই মতো ঠিক হলো শনিবার দিন রাতের বেলা যাদের বাড়িতে কিছু না কিছু রয়েছে
তারা পালা করে একজন একজন জেগে থাকবে। হারুর বাড়িতে রয়েছে দুটো ছাগল, একটা গরু আর বেশ কিছু হাঁস মুরগি। এমনিতেই চুরির খবর ছড়ানোর পর থেকেই হারু চিন্তায় থাকে। তার বাড়ির হাঁস মুরগিগুলো যে ডিম দেয় তাই সপ্তাহে একদিন হাটে বেচে হারুর সংসার চলে। তাছাড়া গরুর দুধ আর ছাগলের দুধ দিয়ে প্রতিদিন তার জীবিকা নির্বাহ হয়। যদি ওই পশু পাখিগুলোর কিছু একটা হয়ে যায় তাহলে তাকে রাস্তায় গিয়ে পড়তে হবে। তাই হারু প্রথম থেকেই দিনের অর্ধেকটা ঘুমিয়ে নেয় আর রাত গভীর হওয়ার পর থেকে জেগে থাকে। হারু কিন্তু এর মধ্যে তেমন কিছুই দেখতে পায়নি, এমনকি গ্রামের পথে কোনো চোরকেও দেখতে পায়নি। গ্রামের মোড়ল আর সবাই মিলে যখন একটা সিদ্ধান্ত নেয় তখন হারু একটু শান্তি পায়। তাকে প্রতিদিন রাতে জেগে থাকতে হবে না। শনিবার একদিন রাতে জেগে থাকলেই হবে। কিন্তু হারু তখনও জানত না সেই শনিবার রাতে তার জন্য কি অপেক্ষা করে আছে। দেখতে দেখতে শনিবারের সন্ধে এসে পড়ল। হারু তার বউকে বলল, আমি সন্ধ্যা একটু ঘুমিয়ে নি, তুই খাওয়া দাওয়া সেরে যখন ঘুমোতে যাবি তখন জাগিয়ে দিবি আমায়, কেমন? তুমি জেগে থাকবে থাকো, কিন্তু পাকামো করে ঘর থেকে কিন্তু বাইরে বেরোতে যাবে না। গরু ছাগল চুরি যায় যাক, প্রাণটা যেন না যায়। আরে চোরের বুকের অমন পাটা আছে নাকি যে আমায় কিছু করবে? আমার কিন্তু অন্যরকম মনে হয়। আমার মনে হচ্ছে এসব কোনো চোরের কাজ নয়, এ নিশ্চয়ই কোনো অতৃপ্ত আত্মার কাজ। আবার এইসব কথা তুই কোথা থেকে শুনলি বলতো? গ্রামের কোনো খবরই তো তোমার কাছে যায় না। আমি শুনেছি, যেখান থেকেই শুনি না কেন এমনটাই হচ্ছে। তাই বলছি, রাতে যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু ঘর থেকে বেরোবে না। বউয়ের কথাটা উড়িয়ে দিলেও হারু কিন্তু মন থেকে ব্যাপারটা সরিয়ে ফেলতে পারে না। ব্যাপারটা সত্যি হলেও হতে পারে, কারণ চোর যদি আসে তাহলে গরু ছাগল হাঁসের দল একবার চিৎকার করবে না কেন? রাতের বেলা অপরিচিত লোক কেন, পরিচিত কেউ বাড়িতে ঢুকলেই ওরা চিৎকার করতে থাকে। তাহলে দেখতে দেখতে অনেক রাতে হারুর বউ হারুকে ঘুম থেকে তুলে দেয়। তারপর বলে, কই গো, উঠে পড়ো, তোমার খাবার ওই রান্নাঘরের কাছে ঢাকা দেওয়া আছে, এখন খেয়ে নাও, না খেলে আবার ঘুম পেয়ে যাবে। আগে একটু দাওয়ার কাছে বসো, তারপর যখন খিদে পাবে তখন খেয়ে নিও। কিন্তু মনে রাখবে, যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু দাওয়া ছেড়ে বাইরে যাবে না। ঘরে ভগবানের ছবি আছে, ঘরে ঢুকে কোনো কিছুতে তোমার ক্ষতি করতে পারবে না। হারু সামান্য হেসে বউকে ঘুমিয়ে পড়তে বলে। বউ ঘুমিয়ে পড়ার পরে বেশ কিছুক্ষণ দাওয়ার কাছে বসে আকাশ পাতাল ভাবতে থাকে। গরমের সময়, তাই হারুর খালি গা, কোমরে একটা আধো ময়লা ধুতি। ধুতির গিঁটটা ভালো করে বেঁধে ধুতিটা জড়িয়ে নিয়ে হারু দাওয়া থেকে উঠে দাঁড়ায়। তারপর হাঁটতে হাঁটতে দাওয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়ায় কিছুক্ষণ। কি মনে হতে রান্নাঘরে এসে খাওয়া দাওয়া সেরে আবার দাওয়ার কাছে গিয়ে বসে। দু চোখে ঘুম নামতে চায়, কিন্তু হারু ঘুমায় না। বারবার চোখ কচলে কচলে ঘুমটাকে তাড়িয়ে দিতে থাকে হারু। মাঝে মাঝে গরু ছাগলের গোয়ালের দিকে তাকিয়ে দেখছে। তার পেছনে হাঁস মুরগিগুলো একভাবে মাঝে মাঝে ডেকে চলেছে। মনে হয় শুধু শুধুই এত চিন্তা করছে গ্রামের সবাই। শুধু শুধু রাত জেগে আছে অনেকেই, কিছুই হবে না। দেখতে দেখতে চারপাশের অন্ধকার আরও ঘন হতে থাকে। হারুর দু চোখ জড়িয়ে ঘুম আসতে শুরু করবে, ঠিক সেই সময় একটা শব্দ শুনতে পেল সে। একটা মর্মর শব্দ করে যেন তার বাড়ির বেড়ার দরজাটা কেউ খুলে ফেলছে। হারু চমকে ওঠে। বাইরে থেকে
অন্ধকারের সাথে সাথে অদ্ভুত কেমন যেন গন্ধ ভেসে আসছে হারুর দিকে। প্রথমে একভাবে তাকিয়ে অন্ধকারে কিছু দেখতে না পেলেও পরে বুঝতে পারে দরজা ঠেলে কে যেন ভেতরে ঢুকে আসছে। আর সেটা বুঝতে পেরে হারু সচেতন হয়ে ভালো করে উঠে বসে। দুটো চোখ হাত দিয়ে ডলতেই দেখতে পায় সত্যি তার বাড়ির বাইরের বেড়ার কাছ থেকে একটা কালো ছায়া মূর্তি আস্তে আস্তে হেঁটে যাচ্ছে তার গোয়াল ঘরের দিকে। এই তো এইবার চোর ধরা পড়বে কথাটা ভেবে হারু চলে যায় আবার এক কোণে। সেখান থেকে তুলে আনে একটা মোটা লাঠি। তারপর সেটা নিয়ে অন্ধকারের সাথে মিশে অপেক্ষা করতে থাকে চোরটার গোয়াল ঘর পর্যন্ত আসার জন্য। হাঁটতে হাঁটতে কালো ছায়ার মূর্তি তো ঠিক গোয়াল ঘর পর্যন্ত এসে পড়েছে। হারু দুপা নিচের দিকে নেমে লাঠিটা দিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখনই তার একটা কথা মনে পড়ে যায়। এই একটু আগে পর্যন্ত হাঁসেদের ঘর থেকে শব্দ ভেসে আসছিল মাঝে মাঝে। ছাগলগুলো ডেকে উঠছিল, কিন্তু শব্দগুলো এখন আর হচ্ছে না। চারপাশে কেমন একটা অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু এমনটা কি করে হলো? আর ওর মনে পড়ে যায় তার বউ বলেছিল, যাই হয়ে যাক না কেন দাওয়ার বাইরে যাবে না। কিন্তু ছায়া মূর্তিটা ততক্ষণে গোয়াল ঘরের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। ওকে ছেড়ে দিলে তো গরু কিংবা ছাগল নিয়ে যাবে গোয়াল ঘর থেকে। হারু অপেক্ষা করতে থাকে, আর অপেক্ষা করতে করতে দেখতে পায় গরু ছাগল নয়, কালো রঙের ছায়া মূর্তিটা গোয়াল ঘরের পেছনে হাঁসেদের ঘর থেকে দুটো হাঁস তুলে নিয়ে এসেছে। কিন্তু হাঁসগুলো তখনও একটা চিৎকার করেনি। এর কোনো কারণ বুঝতে পারে না হারু। এবার আর চুপ করে থাকতে না পেরে লাঠিটা বাগিয়ে ধরে চিৎকার করে বলে ওঠে, এই কে 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 ওখানে? হারুর কথায় সেই ছায়ামূর্তি এবার আস্তে আস্তে পেছনের দিকে ঘুরে তাকিয়েছে। আধো অন্ধকারে তার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তবুও হারুর কেমন যেন ভয় হয়। একটা অজানা ভয়ে তার শরীরটা কাঁপতে শুরু করে। তার যেন মনে হয় একটা চাপা গর্জন ভেসে আসছে তার কানে। আর ওই ছায়া মূর্তিটা আর যাই হোক মানুষ হতে পারে না। হাঁসগুলো তার হাতে ধরা পড়েও কেমন যেন চুপ করে রয়েছে। হারু দাওয়া থেকে নিচের দিকে নামতে ভয় পায়, কিন্তু দাওয়ার ওপরে লাঠিটা বাগিয়ে ধরে আবার বলে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমার হাঁস দুটোকে ছেড়ে দে। কথাটা বলা মাত্র একটা হাসির শব্দ শুনতে পায় হারু। একটা খ্যাক খ্যাক শব্দ করে কেউ যেন হেসে চলেছে। তারপর হারুর দুটো হাঁসকে তার উঠোনের মাঝখানে আছড়ে ফেলে। হাঁস দুটোকে আছড়ে ফেলার শব্দে হারুর এবার প্রচণ্ড রাগ হয়। বউয়ের বারণ ভুলে গিয়ে সে দাওয়া ছেড়ে নিচে নেমে এসে চিৎকার করে বলে, তবে রে, তোর এত সাহস, আমার হাঁসগুলোকে তুই আমার চোখের সামনে এভাবে আছড়ে ফেললি? ছায়ামূর্তি কিন্তু তখনও কোনো উত্তর দিচ্ছে না। আস্তে আস্তে হেঁটে আসছে সামনের দিকে। উঠোনের মাঝামাঝি আসার পরে একটা ব্যাপার কিন্তু হারু বুঝতে পারে। ছায়ামূর্তিটা ঠিক এসে দাঁড়িয়েছে আছড়ে ফেলা দুটো হাঁসের ওপরে। কারণ হাঁসগুলো একটা অদ্ভুত শব্দ করে চিৎকার করে উঠেছে। আর শুধু তাই নয়, হাঁসগুলোর শরীর থেঁতলে যাওয়ার ফলে নাড়ি ভুঁড়ি ছিটকে বেরিয়ে এসেছে হারুর পায়ের কাছে। হারু আর নিজের রাগ ধরে রাখতে পারে না। হারু লাঠিটা তুলে নিয়ে একরকম ছায়ামূর্তিটার মাথায় আঘাত করতে যাবে, ঠিক তখনই আবার একটা হাসির শব্দ পেল। আর তার সাথে সেই ছায়ামূর্তির হাতের একটা ধাক্কায় হারু ছিটকে গিয়ে পড়ল দাওয়ার উপরে। ওই মুহূর্তের মধ্যে কিন্তু হারু বুঝতে পেরেছে
যে হাতটা তাকে এসে ছুঁয়েছিল সেই হাতটা যেন বরফের মতো ঠান্ডা। এতক্ষণ পরে সেই ছায়ামূর্তির দিক থেকে অদ্ভুত হাসির সঙ্গে কথা ভেসে আসলো। তুই আমায় ভয় দেখাচ্ছে? তুই জানিস আমি কে? এক্ষুনি তোর মাথা থেকে ধরটাকে আলাদা করে দিতে পারি, দেখবি এটা এরম করে। হারু দেখতে পায় হঠাৎ করে সেই ছায়ামূর্তিটা একদম সামনে এসে পড়েছে। ছায়ামূর্তির মুখ থেকে বেরিয়ে আসা একটা ঠান্ডা বাতাস ওর মুখে এসে লাগছে। তার হাতে ধরা উঠোনের মধ্যে পড়ে থাকা থেঁতলে যাওয়া হাঁসটা, কিন্তু হাঁসের মাথাটা ছায়ামূর্তি এক হাতে টেনে ধরেছে আর অন্য হাতে তার শরীরটা। একটা হ্যাঁচকা টানে হাঁসের মাথাটা তার ধর থেকে আলাদা হয়ে যায়। তার সাথে সাথে আবার সেই চাপা ফিসফিসে গলায় ছায়ামূর্তি বলে ওঠে, আজ আমায় তুই শিকার নিতে দিস নে। মনে রাখিস, কাল আমি আবার আসবো। হারু ততক্ষণে কেমন যেন পাথরের মূর্তির মতো হয়ে গেছে। উঠোনের একপাশে আধশোয়া হয়ে সে কতক্ষণ যে পড়েছিল তার নিজেরও মনে নেই। ঘোর ভাঙতে চারিদিকে তাকিয়ে দেখে কোথাও কিছু নেই। গোয়ালঘর থেকে গরু ছাগলগুলো চিৎকার করছে। হাঁস মুরগির মধ্যে একটা অদ্ভুত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যেন ওরা নিজেদের চিৎকার করার শক্তি ফিরে পেয়েছে। এদিকে ওদের চিৎকারের শব্দেই হারুর বউয়ের ঘুমটা ভেঙে গিয়েছিল। বাইরে এসে হারুকে অমন অবস্থায় দেখে সে কেমন যেন তড়িঘড়ি করে হারুর সামনে এসে বলল, হে কি, তোমার কি হয়েছে? তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? কতবার তোমাকে বলেছিলাম বাড়ির বাইরে যাবে না, তাও তুমি আমার কথা শুনলে না তো। হারু তখন কথা বলার মতো অবস্থায় সবে মাত্র এসেছে। একটু ইতস্তত করেই সে বলল, আমি তোর কথা না শুনে বড় ভুল করেছি রে। আমি ওকে দেখেছি। কাকে দেখেছো তুমি? ও চোর নয় বউ, ও চোর নয়, ও এক পিশাচ। হ্যাঁ, দেখেছি ও আমার চোখের সামনে আমার হাঁসটার মাথা ছিঁড়ে ফেলেছে, মাথাটাকে ধর থেকে আলাদা করে দিল। তাই তো হাঁসটা মরে গেল। হারুর দু চোখে যেন একটা ভয় দেখা দিতে শুরু করলো। হারু কেমন যেন থরথর করে কাঁপতে লাগলো। তার বউ কোনো রকমে তাকে সামলাতেই হারু দু হাতে বউকে চেপে ধরে ভয় পাওয়া গলায় বলল, ও আমায় ছাড়বে না বলছে। ও আবার আসবে। সেই রাতে কোনো রকমে হারুর বউ হারুকে সামলে ঘরে নিয়ে যায়। অনেক রাত পর্যন্ত হারু ঘুমোতে পারে না। ঘুমের মধ্যেও চিৎকার করে উঠতে থাকে মাঝে মাঝে। শেষে ভোরবেলায় হারুর বউ বাধ্য হয়ে গ্রামেরই এক পুরোহিতকে ডেকে আনে তার বাড়িতে। সমস্ত কিছু দেখে শুনে পুরোহিত বলে, বোমা, তোমাদের বাড়িতে যে কাল রাতে কিছু একটা হয়েছে সেটা আমি বুঝতে পারছিলাম। উঠোনে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কি হয়েছে বলো তো গো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল শনিবার ছিল, কাল রাতে হাঁস মুরগিগুলো দেখার জন্য জেগেই ছিল। তারপর যে কোথা থেকে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। তা যাই হোক, একটু সাবধানে থেকো বৌমা। গ্রামের অনেকেই মনে করছে এই হাঁস মুরগি গরু ছাগল চুরির পেছনে কোনো মানুষের হাত নেই, অন্য কিছুর হাত রয়েছে। আমারও তেমনটাই মনে হচ্ছে। গ্রামে মায়ের মন্দিরের ফুল হারুর মাথায় ছুঁয়ে দিতে হারু একটু সুস্থ হলো, তবে মন থেকে ভয়টা গেল না। এদিকে ততক্ষণে হারুর বাড়ির সমস্ত ঘটনা গ্রামের সবাই জেনে গেছে, কিন্তু এমনটা কেন গ্রামে হচ্ছে সেটাই কেউ বুঝতে পারছিল না। তবে বুঝতে পারছিল গোবিন্দ আর গোবিন্দর বউ।
সেদিন রাতে বাড়ি ফিরে আসার পর থেকেই গোবিন্দর মধ্যে কি একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেছিল। রাতের বেলা গোবিন্দ যখন তাড়াতাড়ি ঘরের দরজায় ধাক্কা দিচ্ছিল, তখন বউ একটু রাগী মুখেই বাইরে বেরিয়েছিল। কিন্তু গোবিন্দর চোখ মুখ দেখে আর কিছুই বলতে পারেনি। গোবিন্দ তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে ঘরের হ্যারিকেনের আলোটা উস্কে দিয়ে হাত খুলে দেখেছিল একটা সোনার পয়সা। সেটা দেখে গোবিন্দর বউ মালতীর মুখটা কেমন হাঁ হয়ে গিয়েছিল। কাঁপা কাঁপা গলায় সে বলেছিল, এটা কোথায় পেয়েছো? আর তোমার চোখ মুখ অমন মনে হচ্ছে কেন? ওই রামগোসাইয়ের বাড়িতে। কিন্তু কিন্তু এই রাতের বেলায় তুমি রামগোসাইয়ের বাড়িতে কি করতে গিয়েছিলে? রামগোসাইয়ের বাড়িতে তো এখন কেউ থাকে না। আর মালতীর কথা শেষ হওয়ার আগে গোবিন্দ এগিয়ে এসে মালতীর মুখটা চেপে ধরেছিল। তারপর তার কানের কাছে মুখ এনে আস্তে আস্তে বলেছিল, এই চুপ চুপ, একদম চুপ। আমি রামগোসাইকে দেখেছি। ওই মাটির ঘরে রামগোসাই তার লুকিয়ে রাখা জায়গা থেকে এই সোনার পয়সা বার করেছিল, আর তখনই একটা সোনার পয়সা নিচে পড়ে গেছিল, বুঝলি? আমি সেটাই নিয়ে এসেছি। কথাটা শুনে মালতী আর দাঁড়িয়ে থাকতে পারে না, ধপ করে বিছানার উপরে পড়ে যায়। তারপর কেমন যেন হতাশ গলায় বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? রামগোসাই মারা গেছে। রামগোসাইকে তুমি কোথা থেকে পেলে? আর আর বাড়িতে ঢুকে তুমি ওর পয়সা এনেছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? রামগোসাই বেঁচে থাকতে হাড় কিপটে মানুষ ছিল, আর এখন মরে গিয়ে ভূত হয়েছে। ওই পয়সা তুমি রেখো না, দিয়ে এসো। এই কেন 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 দিয়ে আসবো? যখন আমি ওই পয়সা নিয়েছি তখন তো রামগোসাই আমায় কিছু বলেনি। তাহলে তাহলে এখন আর কি হবে? ওগো, ও পয়সা ভালো নয়। ও পয়সা নিয়ে কারোর সুখ হবে না। তুমি ফিরিয়ে দিয়ে এসো। ওর পয়সা তুমি ফিরিয়ে দিয়ে এসো। আমার কথা শোনো, ফিরিয়ে দিয়ে এসো। গোবিন্দর মুখটা এবার কেমন যেন শক্ত হয়ে যায়। সে তাড়াতাড়ি এগিয়ে এসে হ্যারিকেনের আলোটা কমাতে কমাতে বলে, এই এই একদম চুপ থাক, একদম চুপ থাক তুই। ও পয়সা আমি ফিরিয়ে দেব না। ও পয়সা আমার আমার। তোরও কি পয়সার ওপর লোভ হয়েছে নাকি? হ্যাঁ, আমি পয়সা পেয়েছি, তুই পাসনি, তাই বলছিস না? সব বুঝি আমি। গোবিন্দর এমন কথায় মালতী কেমন যেন হতভম্ব হয়ে গেল। এ কি কথা বলছে গোবিন্দ? আর তার গলাটা কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। গোবিন্দ আর কথা বাড়ালো না। হ্যারিকেনের আলোটা আরেকটু কমিয়ে দিয়ে বলল, আমি রাতে আর কিছু খাবো না, তুই খেয়ে শুয়ে পড়। আমার কেমন যেন জ্বর আসছে। গোবিন্দর জ্বর দেখার জন্য তার বউ তার দিকে এগিয়ে গেল। গোবিন্দ কিন্তু তার জ্বর দেখতে দিল না। তার বদলে সোনার পয়সাটা যে গোবিন্দ কোথায় লুকিয়ে ফেলে সেটা মালতী দেখতে পায় না। তারপর বিছানার এক কোণে শুয়ে পড়ে। কিন্তু অবাক ব্যাপার হলো, এই গরমের বেলাতেও কাঁথা মুড়ি দিয়ে গোবিন্দ শুয়েছিল। মালতী অনেকক্ষণ ধরে হ্যারিকেনের অল্প আলোয় তাকিয়ে থাকে শুয়ে থাকা গোবিন্দর দিকে। তারপর একসময় গোবিন্দর বউও বিছানায় শুয়ে পড়ে ভাবতে থাকে ওই রামগোসাইয়ের ঘর থেকে আনা সোনার পয়সার কথা। ওই সোনার পয়সা আনার জন্য যদি বড় কোনো বিপদ হয়ে যায় গোবিন্দর, তখন কি করে বিপদ ঠেকাবে? তোমরা বুঝতে পারছো না, গ্রামে যে কিছু একটা হয়ে চলেছে, তার সূত্রপাত হয়েছে কিন্তু ওই রাম গোসাইয়ের মৃত্যুর পর থেকে। তার আগে কিন্তু এসব কিছুই ছিল না। কিন্তু রাম গোসাইয়ের মৃত্যুর পরে এসব কি করে হয়? রাম গোসাইয়ের তো দাহ হয়ে গেছে।
আমি নিজে করেছি। হ্যাঁ, তার ছেলে এখনো গ্রামে আসেনি এ কথা ঠিক, কিন্তু আপনি এসব ঘটনার সাথে রাম গোসাইয়ের মৃত্যুর কথা কেন তুলছেন বলুন তো? পুরোহিত মশাই কিন্তু কথাটা মিথ্যে বলেননি। রাম গোসাইয়ের মৃত্যুর দিন সাথে পর থেকেই গ্রামে কিন্তু চুরি হচ্ছে। আর একটা ব্যাপার দেখো, ওই গোবিন্দকে কিন্তু এখন আর দিনের বেলা বাইরে দেখা যায় না। আমার কিন্তু একটা অদ্ভুত কিছু সন্দেহ হচ্ছে। যদি সেটাই হয় তাহলে কিন্তু বড় বিপদ রয়েছে। গ্রামের মন্দিরের সামনে বসে পুরোহিত মশাই, বিধান আর লালু নিজেদের মধ্যে কথা বলছিল। গ্রামের এই বিপদ গেল সেই শনিবার। আবার গ্রামের একজনের বাড়ি থেকে একটা গরু চুরি হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপারটা হলো, গ্রামে কিংবা তার আশেপাশে কোথাও এই মৃতদেহগুলো কিন্তু খুঁজে পাওয়া যায়নি। কালই আমি রাম গোসাইয়ের বাড়ির কাছ থেকে ফিরছিলাম। একটা অদ্ভুত পচা গন্ধ রাম গোসাইয়ের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। প্রথমে ভেবেছিলাম ইঁদুর মোড়ে বোধহয় এমন গন্ধ হয়েছে, কিন্তু না, অমন গন্ধ ইঁদুর ছুঁচো মরলে হয় না। এমন একটা গন্ধ নাকে আসলেই বোঝা যায় যে বড় সড়ো কিছু একটা মরেছে। রাম গোসাইয়ের বাড়িতে? আচ্ছা, রাম গোসাইয়ের বাড়িটা গ্রামের একটু বাইরের দিকে বলেই হয়তো ওই দিকটায় আমাদের খেয়াল পড়েনি। আচ্ছা পুরোহিত মশাই, আপনি কি মনে করছেন? শনিবার রাত্রেবেলা রাম গোসাইয়ের বাড়ির ওপর একটু নজর রাখা প্রয়োজন। আমার মনে হয় সমস্ত ঘটনার মূলে রাম গোসাইয়ের মৃত্যু। রাম গোসাইয়ের বাড়িতে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। গ্রামের সবাই ভয় পেয়ে রয়েছে পুরোহিত মশাই। তাদের মধ্যে কেউ শনিবারের রাতে বাড়ির বাইরে বের হতে চাইবে না। সবাই বুঝতে পেরেছে এই কাজ কোনো চোরের নয়, কোনো অশরীরীর। হ্যাঁ, কেউ যদি যেতে না চায় তাহলে আমরাই যাব, আর কাউকে না নিলেও চলবে। ওই রাম গোসাইয়ের বাড়িতে আমরা এই শনিবার রাতেই যাব পুরোহিত মশাই। সেই মতোই সিদ্ধান্ত হলো। শনিবার রাতে গ্রামের সবাই যখন নিজের ঘরে নিজের বাড়ির গবাদি পশুদের পাহারা দিয়ে রাখবে, তখন লালু, বিধান আর পুরোহিত মশাই মিলে রাম গোসাইয়ের বাড়ির উপর নজর রাখবে। রাম গোসাইয়ের বাড়িতে এমন কিছু একটা হচ্ছে যার সাথে গোটা গ্রামের এই বিপদের যোগাযোগ রয়েছে, আর তার সাথে গোবিন্দর খবরটা নেওয়া দরকার। গোবিন্দর বাড়িতে গিয়ে ওরা কিন্তু অবাক হয়ে গেল। গোবিন্দর বাড়িতে কেউ নেই। এমনকি গোবিন্দর বউ মালতীকে পর্যন্ত বেশ কয়েকদিন ধরে গ্রামের কেউ দেখেনি। তার ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করা। আশেপাশের দু একজনকে জিজ্ঞাসা করতে জানা গেল ওরা ঠিক কোথায় গেছে সেটা ওরা কেউ জানে না। এর আগেও গোবিন্দর বউ মালতী মাঝে মাঝে 2 গ্রাম পাশে তার বাপের বাড়িতে গেলে ওদের বলে যেত, কিন্তু হঠাৎ করে ওরা কর্পূরের মতো কোথায় উবে গেল কেউ বুঝতে পারল না। গোবিন্দর বাড়ির সামনে দাঁড়িয়েও কিন্তু পুরোহিত মশাই একটু অবাক গলায় বললেন, দেখেছো লালু, আবার সেই পচা গন্ধটা এখানেও কেমন যেন পাচ্ছি। ব্যাপারটা আমার মোটেই ভালো মনে হচ্ছে না। আজই শনিবার, আজ রাতে রাম গোসাইয়ের বাড়িতে গিয়ে আমাদের দেখতেই হবে। কিন্তু দিনের বেলা গিয়ে দেখলে হতো না? দিনের বেলা গিয়ে যদি শনিবারে রাত ছাড়া সে কিন্তু আসে না। দিনের বেলা গিয়ে রাম গোসাইয়ের বাড়িতে আমরা দেখতেই পারি, কিন্তু তাকে দেখা যাবে বলে মনে হয় না। বেশ, তাহলে আজ সন্ধ্যের পর ওই মন্দিরের কাছে আমরা একসাথে জড়ো হব। রাম গোসাইয়ের বাড়ির দরজাটা অর্ধেকটা খোলা রয়েছে। ঘরের ভেতরে একটানা কেউ অদ্ভুতভাবে কথা বলে চলেছে। মাঝে মাঝে ঝনঝন শব্দে কিছু একটা ঝরে পড়ছে ওপর থেকে। দুটো ছায়ামূর্তি আস্তে আস্তে বেরিয়ে এলো রাম গোসাইয়ের ঘরের দরজা ঠেলে।
তারপর দরজাটা বাইরে থেকে টেনে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো গ্রামের পথে। বেশ খানিকটা এগিয়ে গেছে, ঠিক তখনই আড়াল থেকে আরও 3টে ছায়ামূর্তি বেরিয়ে পিছু নিল। ওই 2 ছায়ামূর্তির পিছু পিছু চলতে চলতে তারা এসে পড়ল মোহনলালের বাড়ির কাছে। মোহনলালের বাড়ির কাছে বেশ বড়সড় 6টা গরু রয়েছে। এতক্ষণ ধরে গরুগুলো ডাকছিল বটে, কিন্তু ছায়ামূর্তি দুটো সেখানে এসে দাঁড়াবার সাথে সাথেই গরুগুলো চুপ করে গেল। এদিকে মোহনলাল নিজের ঘরের দরজাটা বন্ধ করে জানালা ফাঁকা করে রেখেছিল, বাইরে কে আসে তা দেখার জন্য। প্রথমে 2টো ছায়ামূর্তিকে ঢুকতে দেখল, আর তারপর 3টে ছায়ামূর্তিকে দেখল বাড়ির বাইরে চুপ করে দাঁড়িয়ে থাকতে। মোহনলালের চওড়া বুকটা কেমন যেন থরথর করে কেঁপে উঠল। তবুও হাতে একটা লম্বা ঘাস কাটার ছুরি নিয়ে সে বারান্দায় বেরিয়ে এলো। তারপর চিৎকার করে বলল, চলে যা বলছি, চলে যা এখান থেকে, আমি না হলে কাউকে ছাড়বো না। ছুরিটা হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। ঠিক তখনই চাঁদের আলোয় সামনের ছায়ামূর্তি দুটোর মুখ দেখে মোহনলাল ভয়ে চিৎকার করে পিছিয়ে গেল। ঠিক তখনই বাইরের দিক থেকে 3জন মূর্তি তাড়াতাড়ি এগিয়ে এলো মোহনলালের দিকে। পুরোহিত মশাই চিৎকার করে বলে উঠল, মোহন, মোহন, ওদিকে যাস না বাপ, ওদিকে যাস না। এদিকে সেই ছায়ামূর্তি দুটো কিন্তু এসব কিছুই বুঝতে পারেনি। এখন ওদের 4জনকে দেখে সেই ছায়ামূর্তি ক্রুদ্ধভাবে গর্জন করতে লাগলো উঠোনের মাঝখানে দাঁড়িয়ে। পেছনের দিকে 3জন দাঁড়িয়ে পড়েছে। মোহনলাল ছিটকে পড়ে গেছে সামনে। মোহনলালের বউ বাইরে বেরিয়ে এসে এসব দেখে চিৎকার করে জ্ঞান হারিয়েছে। 2জন ছায়ামূর্তির চোখে কোনো মনি নেই, সাদা 2টো ঘোলাটে চোখ। তাদের মুখে লম্বা লম্বা দাঁতগুলো যেন বাইরে বেরিয়ে এসেছে। অদ্ভুত মোটা মোটা ঠোঁটের কোলবে নেমে আসছে রক্ত, আর তাদের 2টো হাতে লম্বা সাদা রঙের ধারালো নখ। আমি এটাই সন্দেহ করেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে এমন কিছু একটা হয়েছে। ওরা 2জন আর অন্য কেউ নয়। ভালো করে চেয়ে দেখতে বোঝা গেল ওরা হলো গোবিন্দ আর গোবিন্দর বউ মালতী। বিধান, লালু আর মোহন অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল, সত্যি চাঁদের আলোয় সামনে যে 2জন ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে তাদেরকে অনেকটা গোবিন্দ আর মালতীর মতো দেখতে। এতক্ষণে কিন্তু তারা 2জনে হা হা করে হাসতে লাগলো। একটা গরু গোবিন্দ এক টানে বাইরে বার করে এনেছিল, আর তারপরে সেই গরুটার ঘাড়ে একটা কামড় বসিয়ে দিল গোবিন্দ। তোদের ক্ষমতা আছে আমায় আটকাবি? কে আটকাবি আমায়? সামনে আয়, আয় বলছে, সামনে আয়। এই গরুটাকে তো নিয়ে যাবই, তার সাথে প্রয়োজন হলে তোদেরও নিয়ে যাব। তোরা ভুল করছিস, তোরা চলে যা এখান থেকে, চলে যা। না, যাব না, যাব না এখান থেকে। একটা গরু তো আমাদের নিয়ে যেতেই হবে, নাহলে বুড়ো বাবা খাবে কি? লালু আর বিধান কিন্তু বেশ ভয় পেয়েছিল। চোখের সামনে জলজ্যান্ত 2টো অমন প্রেত মূর্তি দেখলে ভয় পাবে না কেন? তাছাড়া গ্রামে জোয়ান মরদ বলে পরিচিত মোহনলাল পর্যন্ত কেমন ভয়ে সিঁধিয়ে গিয়েছিল। একমাত্র পুরোহিত মশাই সামনে দাঁড়াতে পেরেছিল। লালু বলল, মশাই, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। এখন আমাদের এখান থেকে চলে যাওয়াটাই মনে হয় ভালো। বোকার মতো কথা বলো না লালু, এখান থেকে এখন এইভাবে যাওয়া যাবে না। ওদের 2জনকে এখন এখানে পেয়েছি, আজ ওই রাম গোসাইয়ের ঘরের ভেতরে কি হচ্ছে সেটাও দেখতে হবে।
এখন মনে হচ্ছে বুঝতে পারছি গোবিন্দর ঘরের বাইরে থেকে কেন গন্ধটা আসতো। ওদিকে তাকিয়ে দেখুন একবার। ততক্ষণে আরও একটা ভয়ঙ্কর দৃশ্য ঘটতে চলেছে। গোয়াল থেকে বের করে আনা বড় সাদা রঙের গরুটার কাঁধে আর গলার কাছে কামড় বসিয়ে দিয়েছে দুই প্রেত মূর্তি। পুরোহিত মশাই আরেকটু এগিয়ে গেলেন। তার মুখটা অন্ধকারের মধ্যেও রাগে কেমন যেন লাল হয়ে এসেছে। এখনো বলছি ওদের ছেড়ে দে, ছেড়ে দে। তার কথায় একটা প্রেত উঠে দাঁড়ালো। তারপর গরুটার গলার কাছটা দুহাতে জাপটে ধরে এক টানে তার মাথাটা ছিঁড়ে ফেললো ধর থেকে। গরুটার বাকি শরীরটা ছটফট করতে লাগলো মাটিতে পড়ে। সেই দৃশ্য কেউ সহ্য করতে পারল না। সবাই ছিটকে সরে গেল পেছনে। মোহন কেমন ভয় পাওয়া গলায় বলে উঠল, আমার লক্ষ্মীকে মেরে ফেললো গো, আমার লক্ষ্মীকে মেরে ফেললো। প্রেতমূর্তি গরুটার মাথাটা ছুঁড়ে দিল পুরোহিত মশাইয়ের পায়ের কাছে। তারপর অদ্ভুত খ্যানখ্যানে গলায় বলল, তোদের বললাম না এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। বুড়ো বাবার জন্য আমার খাবার নিয়ে যেতে হবে, চলে যা শিগগিরই বলছে, এখান থেকে চলে যা, নাহলে তোদের সব কাটাকে জ্যান্ত ছিঁড়ে ফেলবো। পুরোহিত মশাই বুঝতে পারলেন এখানে আর কিছু করা সম্ভব নয়। এখানে এতজন রয়েছে, তাদের মধ্যে যে কারোর ক্ষতি করে ফেলতে পারে ওই দুজন প্রেত মূর্তি। তার চেয়ে বরং এখন ওকে ছেড়ে দিয়ে আসল ঘটনাটা কি হয়েছে তা বোঝা দরকার। গোবিন্দ আর মালতী হঠাৎ করে এমন বদলে গেল কি করে, সেটাও তো জানতে হবে। তাই পুরোহিত মশাই ইশারায় ওদের দুজনকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলল। লালু আর বিধান যেন এই কথাটার অপেক্ষা করছিল। তারপর তারা তাড়াতাড়ি বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালো। মোহনলাল উঠে ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তার আগেই বউয়ের অজ্ঞান হয়ে যাওয়া শরীরটাকে টেনে টেনে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছে। মোহনলাল ঘর থেকে চিৎকার করে বলছিল, পুরোহিত মশাই, ওদের ওদের চলে যেতে বলুন, আমি আর এসব সহ্য করতে পারছি না। পুরোহিত মশাই নিজেও সহ্য করতে পারছিলেন না। তার চোখের সামনে অবলা একটা প্রাণীর মাথা অমনভাবে ছিঁড়ে নিয়েছে ওরা। তারপরেও তার শরীরটা কেমন যেন খুবলে খুবলে খাচ্ছে, আর মাংস ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে ফেলছে গোটা উঠোনে। ঠিক যেমনটা হারুর বাড়িতে দেখেছিলেন তেমনটাই এখানেও হচ্ছে। দুয়ে দুয়ে চার করতে তার খুব একটা অসুবিধা হলো না। তিনি বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলেন। আসার সময় বললেন, মোহন, ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখো, কোনোভাবেই আজ রাতে আর বাইরে আসবে না। তারপর পুরোহিত মশাই বিধান আর লালুকে নিয়ে সেই রাতেই তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলেন রাম গোসাইয়ের বাড়ির দিকে। ওদিকে একটু পরেই কিন্তু বুঝতে পারলেন রাম গোসাইয়ের বাড়ি পর্যন্ত যাওয়াটা সহজ হবে না। পথের মাঝখানে দেখা গেল দুজন ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে ওদের পথ আটকে। পুরোহিত মশাই কড়া গলায় বললেন, পথ ছাড় বলছি, পথ ছাড়, আমাদের এক্ষুনি যেতে দে। তোকে যে এখান থেকে যেতে দেওয়া যাবে না, তোদের তিনটেকে আজ মারবো। খুব সাহস না তোদের, খুব সাহস। তোদের কাউকে যেতে দেব না, তোদের মাথাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাব বুড়ো বাবার কাছে। পুরোহিত মশাই একটা ব্যাপার বুঝতে পারল না, এই বুড়ো বাবা কে, কিন্তু এখান থেকে তারা যাবে কি করে? ওই দুই প্রেত মূর্তি যে এত সহজে ওদের যেতে দেবে না সেটা ভালো করে বুঝতে পারছিল পুরোহিত মশাই। এখানে দাঁড়িয়ে থাকলে আমরা আর বাঁচতে পারবো না। চলুন চলুন চলুন, দৌড়তে শুরু করি, চলুন। না বিধান, তাহলে কিন্তু ওরা তোমায় ছাড়বে না। যত তোমরা ভয় পাবে তত ওরা আমাদের উপর চেপে বসতে চাইবে। এই এই কি করছো লালু, কি করছো? লালু ততক্ষণে
ওদের কথা না শুনে গ্রামের পথ ছেড়ে ধান জমিতে নেমে সামনের দিকে দৌড়ানোর চেষ্টা করছিল। কিন্তু সেই দৃশ্য দেখেই দুই প্রেত মূর্তি অদ্ভুতভাবে হেসে উঠল। তারপর ওদের চোখের সামনে লালু ছুটে গেল ঘাসের জমির দিকে। তারপর তাকে আর দেখতে পাওয়া যায়নি। লালুর একটা আর্ত চিৎকারের সাথে সাথে সবাই বুঝতে পেরেছিল লালু আর বেঁচে নেই। পুরোহিত মশাই, আজ রাতে আমরা ঘরের বাইরে না এলেই বোধহয় ভালো হতো। শুধু শুধু গ্রামের গরু ছাগল হাঁসের উপর দিয়ে সব যাচ্ছিল, এখন লালুটাও মরল। পুরোহিত মশাই যেন ব্যাপারটা তখনও বিশ্বাস করতে পারছিলেন না। সত্যি লালু তার চোখের সামনে মরল, কিন্তু এভাবে যদি এই ব্যাপারটা তিনি ছেড়েও দিতেন তাহলেও লাভ হতো না। গরু ছাগল হাঁস মুরগি শেষ হলে ওরা নিশ্চয়ই গ্রামের মানুষদের দিকে হাত বাড়াতো। ততক্ষণে সেই দুই প্রেত মূর্তি আবার এসে দাঁড়িয়েছে ওদের সামনে। পুরোহিত মশাই বললেন, তোমরা কি চাও তোমরা? আমরা কিচ্ছু চাই না, আমরা বুড়ো বাবার খাবার নিতে এসেছিলাম। আমাদের তোরা আটকেছিস, তোদের তো আমরা মারবই। বেশ, তাহলে তোমরা আমায় মারো, তো ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। এ কি কথা বলছেন আপনি? না পুরোহিত মশাই, তা হয় না। তোমাদেরকে আটকেছি আমি, তাই তোমরা আমায় মারো, কিন্তু ওকে কিছু করো না, ওর কোনো দোষ নেই। কথাটা বলতে বলতে পুরোহিত মশাই সামনের দিকে এগিয়ে গেছে, বিধান তার পেছনে। ছায়ামূর্তিগুলো পথের দুধারে দাঁড়িয়ে আছে। চাপা হাসির শব্দের সাথে একটা গর্জন শোনা যাচ্ছে। গোবিন্দ, আমি জানি তোরা এখানেই আছিস, কিন্তু তোদের এই অবস্থা হলো কি করে? এ গোবিন্দ? আমি কোনো গোবিন্দ নই, আমি বুড়ো বাবার দাস। বেশ, তোরা যখন বুড়ো বাবার দাস, তাহলে তোরা আমাদের মারবি, মার তাহলে। পুরোহিত মশাই জানতেন এমন কিছু একটা ঘটবে, তাই তিনি সঙ্গে করে মায়ের মন্দিরের সিঁদুর আর ফুল নিয়ে এসেছিলেন। কোনো কিছু করতে না দিয়ে লালু আগেই পালাতে গিয়ে ওদের হাতে মরল। বিধান ততক্ষণে ভয় কাঁপতে শুরু করেছে। এতক্ষণ শুধু ভয় পেয়েছিল, কিন্তু এখন যেটা পেয়েছে সেটা হলো মৃত্যু ভয়। তবে পুরোহিত মশাই তখনও মাথা ঠান্ডা রেখেছেন। দুই ছায়ামূর্তি আস্তে আস্তে এগিয়ে আসছে, আর ওরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে পেছনের দিকে। আজ অনেক খাবার যাবে, তার সঙ্গে 3টে মানুষও যাবে। বুড়ো বাবা খুব খুশি হবে, আমাদের অনেকগুলো সোনার পয়সা দেবে। এই কথাটা শুনে পুরোহিত মশাই থমকে গেলেন। সোনার পয়সা বুড়ো বাবা কিছুই বুঝতে পারছিলেন না তিনি। হঠাৎ করেই মনে পড়ল রাম গোসাইয়ের কথা। রাম গোসাই মারা যাওয়ার পরে গ্রামের অনেকেই বলেছিল তার কাছে পুরনো কিছু সোনার পয়সা রয়েছে। সেগুলো তিনি যে কোথায় লুকিয়ে রেখেছেন সে কথা কেউ জানে না। ওই পয়সার জন্য রাম গোসাইয়ের ছেলে একবার না একবার এই গ্রামে আসবে। তার মানে তোরা রাম গোসাইয়ের পয়সার লোভে ওখানে গিয়ে মরেছিস? হায় হায় হায়, কি করেছিস তোরা, কি সর্বনাশ করেছিস! কথাটা বলে পুরোহিত মশাই আর অপেক্ষা করল না। তার কোমরের কাছে কাপড়ে জড়িয়ে রাখা ছিল মায়ের মন্দিরের সিঁদুর আর মায়ের পায়ে ছোঁয়ানো সেই ফুল। পুরোহিত মশাই এককালে অনেক কিছুই জানতেন, এখন সেই সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন। মায়ের পায়ের ফুল তুলে নিয়ে একটা গোপন মন্ত্র উচ্চারণ করে ছুঁড়ে দিলেন সামনের সেই প্রেত মূর্তিদের দিকে। একটা অদ্ভুত চিৎকার করে তারা যেন হাওয়ায় মিলিয়ে গেল। ঠিক তখনই পুরোহিত মশাই বিধানকে বললেন,
বিধান বিধান এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না, তাড়াতাড়ি এক্ষুনি আমাদের রামগোসাইয়ের বাড়িতে যেতে হবে। চলো চলো। পুরোহিত মশাই, রামগোসাইয়ের বাড়িতে যদি আমরা কাল সকালে যাই, এখন যদি আমরা বাড়িতে ফিরি? তুমি বুঝতে পারছো না বিধান, এখন বাড়িতে ফিরে ওই প্রেতদের হাত থেকে তুমি বাঁচতে পারবে না। এক্ষুনি আমাদের রামগোসাইয়ের বাড়িতে যেতে হবে, তারপর সেখানে কোনো একটা ব্যবস্থা করতে হবে। ওরা আর অপেক্ষা করল না, ওরা তাড়াতাড়ি রামগোসাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পিছনে যেন একটা ঝোড়ো হাওয়া ওদের পিছু পিছু আসছিল। সেটা যতবার পুরোহিত মশাই দেখছিল, ততবার চলার গতি বাড়িয়ে দিচ্ছিল। দেখতে দেখতে ওরা রামগোসাইয়ের বাড়ির কাছে এসে পড়ে। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে রয়েছে। ঘরের দরজাটা সামান্য খোলা, কিন্তু দিনের বেলায় দরজা বন্ধ থাকে। পুরোহিত মশাই এবং বিধান আস্তে আস্তে এগিয়ে গেল দরজার দিকে। তারপর দরজা দিয়ে ভেতরের দিকে তাকাতে যে দৃশ্যটা পুরোহিত মশাই দেখতে পেল, সেটা যদি বিধান দেখতে পেত তাহলে তখনই চিৎকার করে উঠত। ঘরের ভেতরে বসে রয়েছে একটা ছায়া মূর্তি, তার সামনে একপাশে রাখা একটা হ্যারিকেন, তার সামনে একটা লাল রঙের কাপড়ে ছড়িয়ে রয়েছে বেশ কিছু সোনার পয়সা। তবে শুধু সেটাই নয়, তার একপাশে পড়ে রয়েছে একটা আস্ত গরুর শরীর, আর সেখান থেকে মাংস খুবলে খুবলে খেয়ে চলেছে সেই ছায়া মূর্তি। একটা অদ্ভুত কচরমচর শব্দে চারপাশটা ভরে উঠেছে, তার সাথে রক্তের একটা পচা গন্ধ যেন পুরোহিত মশাইয়ের নাকে এসে ধাক্কা মারছে। পুরোহিত মশাই, ওরা এসে পড়েছে। বিধান ভয় পাওয়া গলায় পেছনের দিকে তাকিয়ে অবাক বিস্ময়ের সাথে দেখতে পেলেন বাড়ির বাগানের ভেতর দিয়ে হেঁটে হেঁটে আসছে সেই দুই ছায়া মূর্তি। ওদিকে ততক্ষণে ভেতর থেকে বাজখাঁই কর্কশ গলায় কে যেন চিৎকার করে বলে উঠল, কিরে, আমার খাওয়ায় ব্যাঘাত ঘটায় কে? বুড়ো বাবা, আমি গোবিন্দ। একবার বাইরে এসে দেখুন, আপনার খাবার জন্য দুটো আস্ত মানুষ এনেছি। বিধান ভয়ে থরথর করে কাঁপতে শুরু করল। পুরোহিত মশাই চমকে গিয়েছিলেন। সামনে ওই দুই প্রেত, আর পেছনে তার চেয়েও বড় প্রেত, বুড়ো বাবা। ঘরের দিক থেকে একটা অদ্ভুত হাসির শব্দ, আর তারপরে থপ থপ করে কেউ বাইরের দিকে আসতে শুরু করেছে। পিছন থেকে দুই প্রেত ততক্ষণে প্রায় কাছাকাছি এসে পড়েছে। বিধান ভয়ে ভয়ে পুরোহিত মশাইয়ের পেছনে গিয়ে লুকালো। ওদিকে দরজাটা ততক্ষণে খুলে গেছে আরও খানিকটা, আর সেই দরজার কাছে এসে দাঁড়ালো একটা ভয়ঙ্কর মূর্তি। মোটা সোটা শরীর, খালি গা, পরনে একটা সাদা রঙের কাপড়, তার মুখের দুপাশ দিয়ে নামছে রক্ত। কপালে গালে রক্তে মাখামাখি হয়ে গিয়ে তার দুটো হাতও যেন রক্তে ভরে গেছে। তার চোখ দুটো কি ভয়ঙ্কর, তার মুখ আর তার হাসি যেন বিধানের পা পর্যন্ত তলিয়ে দিচ্ছিল। পুরোহিত মশাই তখনও সাহস হারায়নি। রামগোসাই, এ কি অবস্থা হয়েছে তোমার? কিছু হয়নি পুরোহিত মশাই, কিছু হয়নি। আমি যে আমার ছেলের জন্য অপেক্ষা করে আছি এখনো। আমার ছেলে ওই মোহরগুলো না নিয়ে যাওয়া পর্যন্ত আমি যে মুক্তি পাচ্ছি না। কিন্তু তাই বলে গ্রামের সাধারণ মানুষদের গরু, ছাগল, হাঁস, মুরগি তুমি ধরে ধরে খাবে? আর ওই গোবিন্দ মালতীর কি অবস্থা করেছো তুমি? আমি কিছু করিনি। ওদের বড় লোক সোনার পয়সা নিয়েছিল, আর তার প্রতিদানে কিছু তো দিতেই হবে। তাই ওরা রোজ শনিবার রাতে আমায় খাবার এনে দেয়। ঠিক তখনই বিধান চমকে উঠে বলল, ওই জন্য লালু
পুরোহিত মশাই অন্ধকারের দিকে তাকিয়ে দেখতে পেলেন একটা শরীর ধপ করে মাটিতে পড়েছে, আর একটা মুন্ডু গড়াতে গড়াতে এসে পড়েছে তার পায়ের কাছে। ওটা যে লালুর মাথা সেটা বুঝতে কারো অসুবিধা হয়নি। বিধান আর সহ্য করতে পারল না, কেমন যেন ভয়ার্ত গলায় চিৎকার করে জ্ঞান হারানোর উপক্রম করলো। কিন্তু এভাবে চলতে থাকলে যে গ্রামের মানুষ ভালোভাবে বাঁচতে পারবে না। কি করব বলুন? খুব খিদে পায় যে। আমি তো আর মানুষের কোনো ক্ষতি করছি না, নেহাত গরু ছাগল হাঁস মুরগি নিয়ে আসি। যখন সেসব শেষ হয়ে যাবে তখন না হয়। চাঁদের অল্প আলোয় এই 3 প্রেত মূর্তিকে দেখে পুরোহিত মশাই এবার কিন্তু সত্যি ভয় পেতে শুরু করলেন। বেশ, তবে তুমি তোমার এসব অনাচার নিয়ে থাকো, আমাদের যেতে দাও। আবার একটা হাসির শব্দে চারপাশটা ভরে গেল। তার সাথে এবার 2 প্রেত মূর্তি হাসিতে যোগ দিল। রামগোসাই আবার বলল, তা কি করে হয় বলুন তো পুরোহিত মশাই? এতদিন ধরে গরু ছাগল হাঁস মুরগি খেয়েছি, এবার একটু মানুষের মাংস খেতে ইচ্ছে হয় যে। ততক্ষণে এক প্রেত মূর্তি বিধানের পা ধরে টানতে শুরু করেছে। পুরোহিত মশাই আর কিছুই ভাবতে পারেন না। তার কোমরের খুঁটে মায়ের সিঁদুর ও ফুল আছে, কিন্তু তাতে এই শক্তিকে আটকানো যাবে না। তাহলে কি আজ রাতে ওদের হাতেই মরতে হবে? নিজেকে মৃত্যুর জন্য আস্তে আস্তে প্রস্তুত করতে থাকলেন পুরোহিত মশাই। ঠিক তখনই বাইরে কাদের যেন হল্লা শোনা গেল। দেখা গেল একদল লোক মশাল আর অস্ত্রশস্ত্র হাতে তাড়াতাড়ি এসে ঢুকে পড়েছে রামগোসাইয়ের বাগানের ভেতর। তাদের সবার সামনে দেখা গেল হারু, মোহনলাল ও নিতাইকে। তাদের হাতের মশাল আর অস্ত্রশস্ত্র দেখে 2 প্রেত মূর্তি অন্ধকারে কোথায় যেন লুকিয়ে পড়ল। রামগোসাই ভয়ার্ত গলায় চিৎকার করে বলে, ওরা কারা? ওদের চলে যেতে বলুন, চলে যেতে বলুন এখান থেকে। এতগুলো মানুষ আর তাদের সাথে আগুন অস্ত্রশস্ত্র দেখে পুরোহিত মশাই তার শক্তি আবার ফিরে পেয়েছে। শুধু তাই নয়, বিধান তার পায়ে সামান্য আঘাত পেলেও ওদের আসতে দেখে তাড়াতাড়ি ছুটে গিয়ে দাঁড়ায় ভিড়ের মধ্যে। ওদিকে পুরোহিত মশাই এবার গলা তুলে বলে, রামগোসাই, তোমার এই বাড়ি আমরা আগুন দিয়ে পুড়িয়ে দেব। তোমার এই বাড়ির কোনো চিহ্ন মাত্র এখানে থাকবে না। তোমার সোনার মোহর নিয়ে তুমি নরকে যাও। রামগোসাই ততক্ষণে দরজা বন্ধ করে ঘরের ভেতর ঢুকে পড়েছে। এত আলো তার সহ্য হয় না। ভেতর থেকে ভয়ার্ত চিৎকার করতে করতে বলে, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। রামগোসাইয়ের চিৎকারের সাথে সাথে আরও 2টো প্রেতের চিৎকার ঘরের ভেতর থেকে আসতে থাকে। ওরা চারিদিক থেকে বাড়িটাকে আগুন লাগিয়ে দেয়। ভেতর থেকে প্রেতের চিৎকার শোনা যায়, আর তার সাথে সাথেই ঝনঝন করে যেন সোনার মোহর ঝরতে থাকে ঘরের ভেতর। ঘরের ভেতর প্রেতের চিৎকারে বাড়িটার পুড়ে যাওয়া সমস্ত কিছু দেখে গ্রামের মানুষ ও পুরোহিত মশাই। শুধু লালুর ছেদ করা মৃতদেহটা পড়ে থাকে গ্রামের পথের এক পাশে। প্রায় শেষ রাত্রির দিকে আগুন নিভেছিল। ঘরের ভেতরে ঢুকে ওরা যা দেখতে পেয়েছিল তাতে অবাক হয়ে গিয়েছিল। ঘরের ভেতরে এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে গরু ছাগল হাঁস মুরগির পুড়ে যাওয়া মৃতদেহ, আর সেই মৃতদেহের মাঝে পড়ে রয়েছে 2টো শরীর, একটা ছেলের আর একটা মেয়ের। ওই 2টো শরীর গোবিন্দ আর মালতীর শরীর, তা বুঝতে ওদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু যে সোনার মোহরের জন্য এত কিছু, সেই সোনার মোহর কিন্তু বাড়িতে কোথাও পাওয়া যায়নি, এমনকি মাটি খুঁড়েও পাওয়া যায়নি।
ঘটনাটা এখানে শেষ হয়ে গেলেই বোধহয় ঠিক ছিল, কিন্তু এর মাসখানেক পরে শহর থেকে রামগোসাইয়ের ছেলে গ্রামে আসে। সে এসে সমস্ত কথা শুনে কেমন যেন অবাক হয়ে যায়। তার বাবা মৃত্যুর পরে এভাবে গ্রামের লোককে বিব্রত করেছে, এই কথা সে বিশ্বাস করতে পারে না। শুধু সেই পোড়ো বাড়ির ভেতরে ঢুকে একটা অদ্ভুত ব্যাপার দেখতে পায়। বাড়িটা প্রায় পুড়ে গেছে সব দিকে। আম গাছের তলায় দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে দেখছিল সে। হঠাৎ করে কি মনে হতে আম গাছের একটা ডালের ওপর দিকে তাকিয়ে দেখে একটা লাল রঙের কাপড় ঝুলছে। কৌতূহল হতে কাপড়টা একটা লাঠি দিয়ে নিচে নামাতে ঝনঝন শব্দ হয়। লাল রঙের কাপড়ের পুঁটলির মধ্যে রামগোসাইয়ের ছেলে অনেক সোনার মোহর পেয়েছিল। তবে সে আর গ্রামে থাকেনি, শহরে ফিরে গিয়েছিল। সমস্ত কথা শুনে পুরোহিত মশাই হেসে বলেছিল, গোবিন্দ মনে হয় কোনোভাবে ওই রামগোসাইয়ের মোহর চুরি করেছিল। যদি সেটা না করত তাহলে আর কিছুই ঘটতো না। রামগোসাই সোনার মোহর তার ছেলের জন্য রেখে গিয়েছিল, তার হাতেই সেই মোহর পড়েছে। এবার তার মুক্তি ঘটবে। শুনছিলেন লেখক শ্রী সুকান্ত দাশের কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, রামগোসাইয়ের মোহর। কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ফিরে আসছি আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।